আপনারা কি জানেন ভারতে এমন এক ঐতিহাসিক মন্দির রয়েছে যা তার প্রতিষ্ঠার পর থেকেই প্রতিনিয়ত প্রকৃতির নিয়ম ভঙ্গ করে চলেছে। এমনকি নীলমাধব, যাকে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বলা হয়, সেটা আসলে একটি আর্ক রিয়েক্টর। এরা সবাই মিলে মোট 18 বার মন্দিরের উপর আক্রমণ করেছে। ভারতীয় পুরাণ অনুযায়ী এক রাতে রাজা ইন্দ্রদ্যুমের স্বপ্নাদেশ হয়, যাতে স্বয়ং ভগবান বিষ্ণু আসেন ও রাজাকে আদেশ দেন যে তিনি যেন বানকা মোহনে যান ও একটি নীল কাঠের সন্ধান শুরু করেন। সেই কাঠে রাজা একটি নীলমাধব পাবেন, যেটা তিনি যেন নিয়ে আসেন এবং তার জন্য একটি মন্দির বানান। আদেশ অনুযায়ী রাজা সেই নির্দিষ্ট স্থানে গিয়ে একটি নীল কাঠ পান, যাতে কোনো একটি নীল বস্তু আলো বিচ্ছুরণ করছে, যাকে হাতে তোলার পর রাজার একটি অজানা স্ট্রং শক্তির অনুভূতি হয়। আর তিনি সিদ্ধান্ত নেন যে এই নীল কাঠ দিয়েই মন্দিরের মূর্তি তৈরি করবেন। কিন্তু তিনি এমন কোনো কারিগর খুঁজে পাচ্ছিলেন না যে সেই কাঠ থেকে মূর্তি তৈরি করতে পারে, কারণ যখনই কোনো কারিগর সেই কাঠের ওপর মূর্তি তৈরি করার চেষ্টা করত, ঠিক তখনই তার অস্ত্র ভেঙে যেত ও সেই কারিগর মূর্তি বানাতে অক্ষম হতো। একদিন রাজার দরবারে ভগবান বিশ্বকর্মা কারিগরের রূপ ধরে আসেন এবং তিনি বলেন যে তিনি বানিয়ে দেবেন ভগবান বিষ্ণুর মূর্তি, কিন্তু তার একটি মাত্র শর্ত ছিল যে তার মূর্তি তৈরির 21 দিন পর্যন্ত মন্দিরের ভেতরে যেন কেউ আসতে না পারে, অর্থাৎ তাকে বিনা ডিস্টার্বে কাজ করতে দিতে হবে। কিন্তু আনুমানিক 14 থেকে 15 দিন পর মহারানী মন্দিরের দরজা খুলে বসেন। তিনি দেখেন যে সেখানে মূর্তিকার মোট 3টি মূর্তি বানিয়ে রেখেছে, যাতে রয়েছে ভগবান জগন্নাথ, তার ভাই বালভদ্র ও তাদের বোন সুভদ্রা। কিন্তু সে সময় পর্যন্ত সেই মূর্তির কাজ পুরোপুরি কমপ্লিট ছিল না, কারণ তখন তাদের হাত পা ঠিক করে তৈরি ছিল না এবং মূর্তিকে সম্পূর্ণ রূপ দেওয়াও বাকি ছিল। ভগবান বিশ্বকর্মার দেওয়া শর্ত লঙ্ঘন করার জন্য ভগবান বিশ্বকর্মা মূর্তি তৈরির কাজ সেখানেই বন্ধ করে দেন। তাই আজও বলা হয় যে মন্দিরে রাখা সেই 3 মূর্তি আজও অসম্পূর্ণ। আমি কথা বলছি ভগবান বিষ্ণুর 4 ধামের মধ্যে এক ধাম জগন্নাথ পুরী মন্দিরের। একটা এমন মন্দির যার সাথে জড়িয়ে রয়েছে এমন কিছু ইতিহাস ও এমন কিছু অজানা রহস্য যার উত্তর আজও কারোর কাছে নেই। ভগবান জগন্নাথকে বিষ্ণুর আর একটি অবতার হিসেবে পূজা করা হয়, যেমন নরসিংহা, কৃষ্ণ ও বামন অবতার। এই জন্যই সবাই ভগবান জগন্নাথ দেবকে একটি পাওয়ারফুল এন্টিটি বলে মানেন। আর হয়তো ঠিক এই কারণের জন্য জগন্নাথ পুরী এই মন্দিরের সাথে বেশ কিছু মিষ্টি জড়িয়ে রয়েছে। হিন্দু মান্যতা অনুযায়ী জগন্নাথ পুরীতে ভগবান বিষ্ণু ভোজন করতে আসেন, এই জন্য এই মন্দিরে একটি বিশেষ রান্না স্থান রয়েছে। আর সেখানে মিস্টিরিয়াসলি যে প্রসাদ তৈরি হয় সেই প্রসাদের না অভাব হয়, না সেই প্রসাদ কোনোদিন ওয়েস্ট হয়। বলা হয়ে থাকে মন্দিরে যদি কোনোদিন লাখ লাখ ভক্তও আসেন, তবে সেদিন তাদের দেওয়ার জন্য প্রসাদের কম হবে না, এবং যখন মন্দির বন্ধ করার সময় আসে তখন প্রসাদ আপনাতেই শেষ হয়ে যায় ও প্রসাদের একটি দানাও ওয়েস্ট হয় না। ভগবান জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ তৈরি নিয়ে আরও একটি মিস্টিরিয়াস বিষয় হচ্ছে যে আজও প্রসাদকে কাঠের আগুনে মাটির বাসনে তৈরি করা হয়। এমন করার জন্য 7টি মাটির বাসনকে একটার উপর একটা রাখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে এই পদ্ধতিতে সবচেয়ে উপরে রাখা মাটির বাসনের প্রসাদ সবার আগে তৈরি হয়, যেটা আগুনের আঁচ থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এছাড়াও আরও একটি আশ্চর্যকর বিষয় হচ্ছে যে এই মন্দিরের উপরে থাকা পতাকা হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এবং এই মন্দিরের উপর কোনো সময় কোনো পাখিও ওড়ে না, যার জন্য এরোপ্লেনকেও মন্দিরের উপর দিয়ে যাওয়া আজও বারণ। এইসব মিস্টিরিয়াস রহস্যের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছেন অনেক বিজ্ঞানী, বাট আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। এসব ছাড়াও জগন্নাথ পুরীর আরও একটি সবচেয়ে বড় রহস্য রয়েছে, যার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ দেন। এই রহস্য হলো সেই প্রথার যেটা প্রতি 12 বছরে একবার জগন্নাথ মন্দিরে করা হয়। প্রতি 12 বছর অন্তর মন্দিরের কাঠের তৈরি পুরনো ঠাকুরের মূর্তির পরিবর্তে নতুন কাঠের তৈরি মূর্তি স্থাপন করা হয়। আর সেই পুরনো কাঠের তৈরি মূর্তিতে এমন কিছু সাসপিসিয়াস জিনিস থাকে যাকে বের করে নতুন তৈরি কাঠের মূর্তিতে রাখা হয়, যাকে ব্রহ্ম পদার্থ বলে। আর এই রিচুয়াল এতই সিক্রেটলি হয়ে থাকে যে প্রতি 12 বছরে এই প্রথার দিন শহরের সব বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় ও আশপাশের সব জায়গা অন্ধকার করে দেওয়া হয়। এছাড়াও মন্দিরকে সিআরপিএফ এর টিম তাদের কন্ট্রোলে নিয়ে থাকে এবং সে সময় সবারই মন্দিরে যাওয়া আসা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র একজনকে ছাড়া, মন্দিরের সবচেয়ে বড় পুরোহিত, যিনি এই রিচুয়াল পারফর্ম করেন। কিন্তু তিনিও এই ব্রহ্ম পদার্থ সম্বন্ধে সবকিছু জানতে পারে না, এই জন্য এই সময় তার চোখে কাপড় বাঁধা থাকে ও তার হাতে একটি মোটা গ্লাভস পরানো থাকে, যাতে তিনিও না জানতে পারেন সেই জিনিসটা আসলে কি। কিন্তু প্রাক্তন পুরোহিতরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন যে যখনই তারা সেই ব্রহ্ম পদার্থকে ছুঁয়েছিলেন তখনই তাদের এক শক্তিশালী বস্তুর অনুভূতি হচ্ছিল ও তাদের এও মনে হয়েছিল যে যেন তাদের হাতে কোনো জীবন্ত বস্তু রয়েছে। লোকমান্যতা রয়েছে যে এই জীবিত বস্তুটি আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজও প্রায় 5000 বছর পরেও অক্ষত অবস্থায় রয়েছে। মহাভারতের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন দুপুরে জঙ্গলে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই জারা নামক এক শিকারীর বিষমাখা তীর
ভুলবশত এসে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগে ও ভগবান বিষ্ণুর অষ্টম অবতারের কাজ এই ধরনেতে শেষ হয়ে গেছিল বলে তিনি দেহত্যাগ করেন। মহাভারতের মসুল পর্ব অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহত্যাগ করেন তখন সেই খবর শুনে অর্জুন এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহ সৎকার করেন। আর সে সময় এক অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে শরীরের আলাদা আলাদা অংশ প্রকৃতির 5 তত্ত্বে মিশে যাচ্ছিল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বেঁচে যায় অক্ষত অবস্থায়। পরে অর্জুন সেই হৃৎপিণ্ডটাকে নিয়ে একটি কাঠের উপর রেখে নদীতে ভাসিয়ে দেন, আর তারপরই রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নাদেশ হয়। আর এই জন্যই ভক্তরা মনে করেন যে ভগবান জগন্নাথ দেব আজও জীবিত রয়েছে, কারণ সেই মূর্তির মধ্যে আজও ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড রয়েছে। আর একে কেন্দ্র করেই সব রহস্যের সূচনা হয়েছে। তবে ফেমাস আর্কিওলজিস্ট প্রবীণ মোহন এই ঘটনাকে সায়েন্স দিয়ে বুঝিয়ে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন সুপ্রিম বিং। তাই তার কাছে এমন প্রাচীন শক্তি ছিল যা বর্তমান সময়ে মডার্ন সায়েন্সের বোঝার ক্ষমতার বাইরে। তার থিওরি অনুযায়ী এই ব্রহ্ম পদার্থ বা নীলমাধব আসলে একটা ছোট আর্ক রিয়েক্টর, এমনই একটা জিনিস যা ভয়ঙ্কর শক্তি প্রডিউস করার ক্ষমতা রাখে। আর এই থিওরির উপর ভিত্তি করে তিনি জগন্নাথ দেবের মিস্ট্রিগুলির এক্সপ্লেনেশন দেন যে এই কারণের জন্যই জগন্নাথ দেবের মূর্তি কাঠের বানানো হয়, কারণ কাঠ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তিনি এও বলেন যে একজন মানুষ এই ডিভাইস দেখেছেন, তার মতে এই বস্তু থেকে একটি মেটালিক লিকুইডের মতো কোনো পদার্থ লিক হচ্ছিল এবং এই জন্যই মূর্তিগুলি নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করতে হয়। আর জগন্নাথ পুরীর স্থানীয় লোকেদের মতে যদি কোনো ব্যক্তি এই ব্রহ্ম পদার্থকে দেখে থাকেন কিংবা ছুঁয়েও থাকেন তবে শীঘ্রই তার মৃত্যু অনিবার্য। ভক্তরা এও মনে করেন যে যদি মন্দিরের উপর থাকা পতাকা একদিন সন্ধ্যায় না বদলানো হয় তাহলে মন্দিরকে আগামী 18 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও আরো একটি মিস্টিরিয়াস বিষয় হচ্ছে যে এই মন্দিরের ছায়া দিনের কোনো সময় মাটিতে পড়ে না। এত কিছু মিস্ট্রির সাথে সাথে জগন্নাথ মন্দিরের ইতিহাস অনেক কঠিনে ভরা রয়েছে। বর্তমানে জগন্নাথপুরী মন্দিরের বাইরে পাথরের বোর্ডে বড় বড় অক্ষরে 5টি ভাষায় সতর্কবার্তা রয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র সনাতনীরাই এই মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই মন্দিরে এই নিয়ম খুব কঠোরভাবে মানা হয় যে যত বড়ই মানুষ হোক না কেন সবার জন্য এই নিয়ম সমান। ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর, ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ এনারা যাদের সাথে এসেছিলেন তারা হিন্দু ছিল না। এসবের আসল কারণ হলো জগন্নাথ পুরীর ইতিহাস, যা খুবই লম্বা ও খুবই কঠিন রয়েছে, কারণ এই মন্দির বারবার আক্রমণের শিকার হয়েছে। ফিরোজ শাহ তুগলক, ইসমাইল গাজী, মোকরাম খান, ঔরঙ্গজেবের মতো মুঘলরা ও ব্রিটিশরা মিলে সব মোট 18 বার এই মন্দিরের ওপর আক্রমণ করেছে, যার জন্য অনেক সময় ঠাকুরের মূর্তিগুলিকে অন্য জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখাও হয়েছে। ভগবান জগন্নাথ পুরী মন্দিরের সাথে থাকা ইতিহাস ও মিস্ট্রি আমাদের ভারতের একটি ছোট্ট অংশ। ভারতে এমনও অনেক জায়গা ও মিস্ট্রি রয়েছে যা গোটা বিশ্বকে অবাক করছে। যদি আপনিও এই মিস্ট্রি সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন, যাতে আগামী কোনো ভিডিও আপনি মিস না করেন। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও ভিডিওটা শেয়ার করে কমেন্টে জানান যে আগামী ভিডিও আপনি কোন মিস্টিরিয়াস টপিকের ওপর চান।